আজ কি সেই সত্যি ঐতিহাসিক দিন? আমেরিকা এবং ইরান কি শেষ পর্যন্ত এক টেবিলে বসে শান্তি চুক্তিতে সই করতে চলেছে? যদি এই চুক্তি হয় তবে কি স্ট্রেট অফ হরমুজের দরজা খুলে যাবে? আপনার বাইকের তেলের দাম কি রাতারাতি কমে যাবে? এই চুক্তির আড়ালে কি লুকিয়ে আছে? আসল সত্যটা কি? ইরান কি সত্যি নিঃশেষ হয়ে যাবে? আচ্ছা, ইসরায়েল কেন এই চুক্তিতে বাধা দেওয়ার জন্য শেষ মুহূর্তে যখন চুক্তি পায় কমপ্লিট তখন লেবাননে বোমা ফেলছে? সবচেয়ে বড় কথা, এই মহাযুদ্ধের শেষে ভারত কি মস্ত বড় লাভের সম্মুখীন হবে, নাকি রাশিয়ার মতো বন্ধুর থেকে দূরে সরে যাবে? আমরা মানচিত্র আর তথ্যের গভীরে বিশ্লেষণ করব, দেখব এই চুক্তি পৃথিবীর ইতিহাসের মোড় কিভাবে ঘোরাতে চলেছে, কিভাবে ঘুরিয়ে দেবে সম্পূর্ণ ইতিহাসের মোড়। চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রাজকুমার, আপনি দেখছেন জিওটিক্যাল। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখেন তাদের জন্য একটা খবর আমি দিয়ে রাখি, আমাদের এই ফেসবুকে ভিডিওটি আসার আগে ইউটিউবে চলে আসে। যদি আমাদের ভিডিও আগে দেখতে চান অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন জিওটিক্যাল। চলুন ভিডিওটি শুরু করি। ট্রাম্পের পোস্ট এবং এই যে চুক্তি হচ্ছে তার কঠোর শর্তগুলো কি ছিল, চলুন আমি শুরু করি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প গত 13ই জুন এক বিস্ফোরক পোস্ট করেন। সেখানে কি লেখেন? সেখানে লেখেন যে এই চুক্তি বারাক ওবামার সময়ের ডিলের ঠিক উল্টো এবং অনেক বেশি কঠোর হতে চলেছে। ট্রাম্প পরিষ্কার করেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এই মর্মে ডিল সাইন হচ্ছে। তারা কোনো দেশ থেকে তা কিনতেও পারবেন না, নিজেরা ভবিষ্যতে বানাতেও পারবেন। কি দুর্দান্ত ডিল, খুব ভালো কথা। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো ইরান তাদের মাউন্টেন গ্রানাইট পাহাড়ের নিচে যে নিউক্লিয়ার ডাস্ট লুকিয়ে রেখেছিল, আমেরিকা সেই দুর্ভেদ্য জায়গায় ঢুকে তা বের করে আনবে। হয় সেটা ইরানের মধ্যে ধ্বংস করবে, আর না হলে আমেরিকাতে এনে ধ্বংস করা হবে। ইরান এই শর্তে রাজি হতে বাধ্য হয়েছে। তারা স্বীকার করেছে যে তারা কার্যত এই যুদ্ধে পরাজিত হয়েছে। যুদ্ধ আবেগ দিয়ে নয়, যুদ্ধ জেতা যায় টেকনোলজি আর পাওয়ার দিয়ে। মাঝে মধ্যে আপনারা এই বাংলাদেশি ভাই বোনেরা বলেন আমরা এক্ষুনি কলকাতা দখল করে নেব, এক্ষুনি ভারতবর্ষ দখল করে নেব। আবেগ দিয়ে আজ যাই হোক যুদ্ধে জেতা যায় না। তার প্রকৃষ্ট উদাহরণ এই আজকের চুক্তি। ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যে যদি ইরান আবার কোনো বেগরবাই করে তবে আমেরিকার কাছে আলটিমেট অল্টারনেটিভ অর্থাৎ নিউক্লিয়ার অ্যাটাকের পথ খোলা আছে। যদিও তিনি চান না যে হিরোশিমা নাগাসাকির কোনো পুনরাবৃত্তি হোক। হুমকিটা বুঝতে পারলেন? যাই হোক, আমি 2 নম্বর পয়েন্টে চলে যাই। ইসরায়েল শেষ মুহূর্তের চাল কি ছিল, আর গ্রেটার ইসরায়েলের স্বপ্ন কিভাবে ধীরে ধীরে ডেভেলপ করছে, এই নিয়ে দ্বিতীয় পয়েন্ট আমি আলোচনা করব। দেখুন, ঠিক যখন কাতার থেকে মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছলেন ডিল ফাইনাল করতে, ঠিক তখনই ইসরায়েল তার আসল খেলা শুরু করলো। ওই খেলা শেষ হওয়ার আগে, চুক্তি হওয়ার আগে কিছু মেরেনি, ঠিক সেটাই করলো ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং
ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই কিন্তু সব দিন চলে, এখনো চলছে। কিরকম? ইসরায়েল চাইছে এই ডিল আরো কয়েকদিন পিছিয়ে যাক, মানে আরো কিছু মেরে নিক আর কি, যাতে তারা এই সুযোগ নিয়ে ইরানের বন্ধু ও সংগঠন হেজবুল্লাহ লেবাননের উপর আরো বেশি জোরালো আঘাত হানতে পারে। ইতিমধ্যে ইসরায়েল লেবাননের বিন্ট জুয়েল ডিস্ট্রিক্টে এয়ার স্ট্রাইক করেছে এবং 29টি শহরের মানুষকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েলের মূল লক্ষ্য কি? ইসরায়েলের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে এগোবে এবং তারা সেই বহু প্রতীক্ষিত গ্রেটার ইসরায়েল ম্যাপ বাস্তবায়ন করবে, যেখানে রয়েছে, দেখুন ওদের যে ম্যাপ ওরা যে প্রকাশ করেছে, ওদের যে ম্যাপ রয়েছে সেখানে কি রয়েছে? লেবানন রয়েছে, সিরিয়া রয়েছে, ইরাকের কিছু অংশ রয়েছে, এগুলো কিন্তু ওই ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত। যাই হোক, আমি আবার চলে যাই, আর তার আগে একটা কথা বলি, ইসরায়েল কিন্তু ধীরে 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 তার কাজ চালিয়ে যাচ্ছে। এই চুক্তির ফলে ইরান দুর্বল হয়ে গেছে, আর এটাই ছিল ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য বা প্রকৃত লক্ষ্য, ইরানকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেওয়া। ইসরায়েলের সেই রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আলোচনা করব ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ, মানে ইরানের এখানে কি ক্ষতি হলো। দেখুন, ইরান এই চুক্তিতে এক প্রকার সই করতে বাধ্য হয়েছে। যদি আমরা একটু ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু খতিয়ান করে দেখি, তাহলে বোঝা যাবে কি। 1 নম্বর হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের পতন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 250 জনেরও বেশি হাই র্যাঙ্কিং কমান্ড প্রাণ হারিয়েছে। অর্থাৎ ওই দেশে লিডারশিপ বলে আর কিচ্ছু নেই। জনবল এবং সামরিক শক্তি যা ছিল তা প্রায় শেষের মুখে। কেন বলছি এ কথা শুনুন। প্রায় 5000 থেকে 6000 মানুষ মারা গেছেন এবং ইরানের নৌবাহিনীর প্রায় 90%, মানে 90%, মানে অলমোস্ট ধ্বংস, সমুদ্রের তলায় তলিয়ে গেছে। শুধু তাই নয়, যে সমস্ত কাঠামো তৈরি করা ছিল, একটা দেশ চালাতে গেলে তো একটা অবকাঠামো দরকার, সেই কাঠামোটাই শেষ। কিরকম? 135 থেকে 270 বিলিয়ন ডলার মিনিমাম অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি 857টি স্কুল, 339টি মেডিকেল সেন্টার, 32টি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে কোলাপসড করেছে। এবং এই এত কিছু পরেও যদি ইরান নিজেদেরকে নিজেদের স্বপ্নে বুক বাঁধতে পারত, যদি তারা নিউক্লিয়ার ওই ডাস্টটাকে বাঁচাতে পারত, না, সেটার স্বপ্নও ভঙ্গ হয়েছে। এত বছর, 20-25 বছর ধরে ইরান একটু একটু করে হাজারো স্যাংশন উপেক্ষা করে এই পারমাণবিক শক্তিকে নিজেদের করায়ত্ত করতে চেয়েছিল। আজ এই চুক্তি সইয়ের মাধ্যমে সম্পূর্ণ ধূলিসাৎ হতে বসেছে। আমি একটা কথা মাঝে মধ্যে প্রত্যেকটা সময় বলি, আবেগ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। এই যে মাঝে মধ্যে বলেন না, আপনি কেন আমেরিকার সম্পর্কে কিছু বলেন না, কেন ভারতবর্ষ আমেরিকার ওপর আক্রমণ করেন না? পারবে না ভারতবর্ষ এখন। কেন আমরা চীনের উপর আক্রমণ করি না? পারবে না এখন। কারণ এই আমেরিকা এবং চীন অলরেডি আগে থেকে সুপার পাওয়ার হয়ে বসে রয়েছে। চীন এখন সুপার পাওয়ার হওয়ার পথে। তাদের সঙ্গে আক্রমণ করা মানে মূর্খামি ছাড়া আর কিছুই নয়, যেটা আরেকবার প্রমাণ হয়ে গেল ইরানের এই পরাজয়। চলুন এইবার আমি আসি যে ভারতের এখানে লাভ বা প্রফিট কি আছে, বা এই যে শান্তি চুক্তি হচ্ছে এতে ভারতের এফেক্ট কি। বন্ধুরা, ভারতের জন্য এই চুক্তি একটা বিরাট সুযোগ আনতে চলেছে। একটা কথা মনে রাখবেন, বিশ্বে যা কিছু ঘটছে তাকে কিন্তু আপনি দমাতে পারবেন না।
আমাদের ভারতীয় ডিপ্লোম্যাটরা যা কিছু ঘটছে তাকে কি করে নিজেদের ফরে নিয়ে আসা যায় বা সেখান থেকে নিজেদের লাভ কি করে হয়, এটাই ভারতীয় ডিপ্লোম্যাটদের প্রধান উদ্দেশ্য। চলুন সরাসরিভাবে এই হরমুজ প্রণালী খুলে গেলে বা এই চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের কি লাভ হবে সেটা একটু বলি। প্রথম, স্টেট অফ হরমুজ খুলে যাবে। খুলে গেলেই জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হবে। তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসবে। মোটামুটি ধরুন $70 থেকে $75 নেমে আসতে পারে। অবশ্যই এটা মনে রাখবেন না আজকে আপনার চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল মানে কালকে কমে যাবে, না, কমবে না। যে সমস্ত চ্যানেল নষ্ট হয়ে গেছে সেই সমস্ত চ্যানেল তৈরি হতে একটু টাইম লাগবে। তার জন্য 3-4 মাস 5 মাস তো টাইম দিতেই হবে। এর ফলে পরোক্ষ প্রভাব কি পড়বে? পরোক্ষ প্রভাব হচ্ছে জিনিসপত্রে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ধরুন আপনার মালদাতে আম হয়েছে, সেই আম কলকাতার বাজারে যদি আসতে খরচ হতো 3 টাকা, এখন সেটা খরচ হচ্ছে 5 টাকা। 1 কেজি আলু যেখানে কোল্ড স্টোরেজ রয়েছে সেখানে যদি আলুটা পাওয়া যাচ্ছে 5 টাকায়, সেই আলুটা আসতে খরচ হতো 4 টাকা, সেটা এখন খরচ হচ্ছে 7 টাকা। কিন্তু যখন এই তেলের দাম কমে যাবে তখন কিন্তু ওই যে জিনিসটার যে যাতায়াতের কস্টিং, সেই কস্টিংটা কিন্তু কমে যাবে। আর তখনই আমরা দেখব সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে। সাথে সাথে আমাদের মুদ্রাস্ফীতিও কমবে। কারণ আরেকটা কারণ বলি, ভারতবর্ষের এই যে মুদ্রাস্ফীতি কেন কমবে আমি বলি। দেখুন আজকে ভারতবর্ষে একটি প্রোডাক্ট তৈরি করতে খরচ হচ্ছে 20 টাকা। যখনই তেলের দাম কমে যাবে উৎপাদন কস্ট, নিয়ে যাওয়ার কস্ট অর্থাৎ শিপিং কস্ট সমস্ত কিছুতে কম আসবে। তার ফলে কিন্তু ভারতীয় প্রোডাক্টের দাম কমবে, আর ভারতীয় প্রোডাক্টের দাম কমলেই এক্সপোর্ট বাড়বে, আর এক্সপোর্ট যত বাড়বে মুদ্রাস্ফীতি ততটাই কমতে শুরু করবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ইকোনমি ও সারপ্লাস। সেটা কিরকম? ভারত তেল আমদানি করে তা রিফাইন করে বিদেশে রপ্তানি করে। এটা কিন্তু ভারতবর্ষের একটা খুব বড় শিল্প বা বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এখান থেকেও কিন্তু আবার যে পরিমাণ লাভ হতো সেটাও কিন্তু আবার শুরু হয়ে যাবে। আমরা যদি দেখি 2026 সালের ডেটা অনুযায়ী ভারতের কারেন্ট সারপ্লাস ছিল $7.1 বিলিয়ন। তা তেলের দাম কমলে আরো বহুগুণ বাড়বে, যেটা ভারতবর্ষের অর্থনীতিতে ডাইরেক্ট এফেক্ট করবে। নেক্সট, RIC জোট। দেখুন এই RIC জোট যতই আমরা বলি না কেন যে চীন আমাদের শত্রু, চীন আমাদের প্রতিবেশী, চীন আমাদের ক্ষতি করবে, না, আমরা এই যুদ্ধের ফলে অনেক কিছু শিখেছি। কি শিখেছি? আমেরিকা যতই বলুক আমরা সুপার পাওয়ার, আমরা মানুষকে হেল্প করতে জানি, আমরা প্রত্যেকের মাথার উপরে রয়েছি, এই যুদ্ধতে প্রমাণিত হয়েছে যে না, আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কারো স্বার্থ দেখে না। অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি ইরান ধীরে ধীরে এই যে হেরে গেল, এটা কি ইরান এতদিন যুদ্ধ করছিল? না, ইরান যুদ্ধ করছিল না। এই যুদ্ধ করছিল কিন্তু ব্যাক এন্ডে রাশিয়া এবং চীন। ইরানের পতন মানে রাশিয়া এবং চীনের ক্ষমতা কমে যাওয়া। যখন ইরানের ক্ষমতা ডাউন হচ্ছে অর্থাৎ তারা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হচ্ছে, তখন রাশিয়া চীন ধীরে ধীরে কিন্তু কোণঠাসা হয়ে পড়বে। আপনি মিলিয়ে নেবেন কথাটা। আর তখনই কিন্তু তারা ভারতবর্ষকে নিজেদের পাশে পাওয়ার জন্য ভারতবর্ষের দেওয়া শর্ত মেনে নেবে এবং এশিয়াতে একটা শক্তিশালী ব্লক তৈরি করার চেষ্টা করবে, যেখানে ভারতবর্ষের উপকারই উপকার। নেক্সট, ভারতের কি লাভ হবে? আত্মনির্ভর ভারত হবে। কিরকম? আমাদের শিখিয়েছে কেন পেট্রোলিয়াম নির্ভরতা কমিয়ে সোলার, উইন্ডমিল, ইলেকট্রিক ভেহিকেলস ব্যবহার করতে হবে, যেটা আগামী 20 বছরে হতো আপনি মিলিয়ে দেখুন 4 থেকে 5 বছরের মধ্যে সেটা হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা ভারতীয়রা মর্মে মর্মে উপভোগ করতে পারছে বা অনুভব করতে পারছে।
আর সেটা আমরা কিন্তু এখন ইভি সেলের মধ্যে দেখতে পাই, ইন্ডাকশন কেনার মধ্যে দেখতে পাই। নেক্সট কি, গ্লোবাল পলিটিক্সে নতুন সমীকরণ তৈরি হবে। এই যে চুক্তি হচ্ছে, এই চুক্তির ফলে কি হবে? বিশ্বে আমেরিকার ট্রাস্ট ভ্যালু বা বিশ্বাসের জায়গা কমেছে, কারণ সারা পৃথিবী দেখেছে আমেরিকা যদি বিপদ আসে, সেই বিপদে কোনো দেশের ওপর পরোয়া না করে বন্ধুদেরকে ফেলে নিজেদের স্বার্থে পলিসি বদলে নেয়। এর ফলে ভারতের মতো দেশগুলোর নেতৃত্বে নতুন নতুন আন্তর্জাতিক সংগঠন তৈরি হবে। ব্যাপারটা কিরকম? যে সমস্ত দেশগুলো আমেরিকার ছাতার তলায় রয়েছে তারা হয়তো পুরোপুরি আমেরিকাকে ছাড়বে না, কিন্তু ছোট ছোট সংগঠন তৈরি করবে নিজেদের সংগঠনের জন্য এবং নিজেদের পাওয়ার বাড়াবে। সেই পাওয়ার বাড়াতে গেলে অবশ্যই ভারতীয়দের কাছ থেকে কিন্তু সরঞ্জাম কিনতে হবে, কারণ ভারতীয়রা ধীরে ধীরে রিলায়েবল এবং সুপার পাওয়ারের দিকে আসছে। এখানে ভারতবর্ষের এক্সপোর্ট মানে অস্ত্র এক্সপোর্টের পরিমাণ কিন্তু বাড়বে। বন্ধুরা, আবেগ দিয়ে বা বাতেলা মেরে যুদ্ধ জয় করা যায় না, এটা আমি বারবার বলি। তার জন্য দরকার উপযুক্ত উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী অর্থনীতি। ইরান যা হারিয়েছে তা ফিরে পেতে কয়েক দশক সময় লাগবে, কিন্তু ভারত এই সংকট থেকে একটা শিক্ষা নিয়ে আত্মনির্ভরের পথে এগোবে বলেই আমার বিশ্বাস। কিরকম? শক্তি না থাকলে পৃথিবী আমাদের কথা শুনবে না, তাই আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। আমাদের, হ্যাঁ আমাদের, আপনাকে আমাকে প্রত্যেককে, আপনি আমি প্রত্যেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই কিন্তু দেশ শক্তিশালী হবে। আপনারা যদি দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান এবং নিজেদের ক্যারিয়ারকে সুরক্ষিত করতে চান, তাহলে ডিজিটাল ইকোনমির অংশ হন। বাড়িতে বসেই কন্টেন্ট ক্রিয়েশন শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন, এআই শিখুন। রয়েছে আপনাদের জন্য এভারডটস একাডেমি। আমাদের ফোন করুন, আমরা খুব কম খরচে আপনাদেরকে শেখাবো। এছাড়াও আমি বলছি, যদি আপনি না শিখতে পারেন, আমাদের ফ্রিতে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে শিখুন। আলটিমেট কিছু করুন দেশের জন্য, নিজের দেশকে উন্নত করুন। নিজের পরিবারকে উন্নত করলেই কিন্তু আপনার সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলো আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।